जय हिंद। क्लास नम्बर 4 बेसिक एंड एडभांस इंग्लिश ग्रामारेर क्लास नम्बर 4 सिलेबास लेटर वर्ड सेंटेंस। क्लास नम्बर 4 सिलेबास लेटर वर्ड सेंटेंस। लेटर আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি যে লেটার কি। আরো একবার এখানে আমরা দেখে নিই যে লেটার কি। ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্নকেই বাংলায় বর্ণ বলে বা অক্ষর, ইংরেজিতে বলে লেটার। বাংলা ব্যাকরণে বাংলা ভাষায় ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন বাংলাতে বর্ণ বা অক্ষর বলে। আর এই বর্ণ বা অক্ষর ই লেটার। ইংরেজিতে এই বর্ণ বা অক্ষরকেই লেটার বলে। বর্ণ বা অক্ষরকেই আমরা লেটার বলবো।
ঢাকনটা পাচ্ছি না। তাহলে লেটার বলতে আমরা কি বুঝলাম? ধ্বনির লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ মানে আমাদের মুখ থেকে যে আওয়াজটা বেরোচ্ছে সেই আওয়াজের লিখিত বা সাংকেতিক রূপ বা চিহ্ন, সাংকেতিক চিহ্ন, এই তাকে বাংলাতে বর্ণ বা অক্ষর বলে। বর্ণ বা অক্ষর। আর সে বর্ণ বা অক্ষরকে ইংরেজিতে বলে লেটার। যেমন বাংলাতে ওয়া, আ, এইসব। ইংরেজিতে কোনগুলো? এ, বি, সি, ডি এটসেট্রা। তাহলে বাংলায় অ, আ, হ্রস্ব দীর্ঘ এগুলো সব অক্ষর, আর ইংরেজিতে এ, বি, সি, ডি এগুলো হচ্ছে লেটার। তাহলে আমাদের লেটারের কনসেপ্টটা ক্লিয়ার? আমরা এটা মিটাচ্ছি। এবার আসবো আমাদের ওয়ার্ড। ওয়ার্ড ওয়ার্ড বাংলায় যাকে বলে শব্দ বা পদ। বাংলায় যাকে বলে শব্দ বা পদ। ইংরেজিতে তাকে বলে ওয়ার্ড। ইংরেজিতে আমরা বলবো ওয়ার্ড। বাংলার যার শব্দ হলো পদ বা শব্দ। এবার এই পদ বা শব্দ সবকে কিন্তু বলা যাবে না। শব্দ বলতে সবকিছু না, যা একটা অর্থপূর্ণ বা অর্থবোধক হতে হবে, অর্থবোধ থাকতে হবে। যেমন CAT ক্যাট, এটা একটা অর্থপূর্ণ, এটা আমরা বলবো ওয়ার্ড। কিন্তু যদি বলি এর CAT এর পরিবর্তে বলে যদি TAT, এটা কিন্তু ভুল, এটা কিন্তু ওয়ার্ড না। তাহলে বাংলায় যেটা শব্দ সেটা ইংরেজিতে আমরা ওয়ার্ড বলছি, যার একটা অর্থপূর্ণ বা মিনিংফুল হতে হবে। আর যদি মিনিংফুল না হয় তাহলে সেটা আমরা ওয়ার্ড বলবো না, এইটাকে আমরা বলবো ওয়ার্ড। তারপরে যেমন ম্যান, ম্যান মানে মানুষ। ক্যাট মানে এখানে বিড়াল গেল, এখানে ম্যান মানে মানুষ, যেটা অর্থপূর্ণ আসছে, যার অর্থ আছে, সেটাকে আমরা বলবো ওয়ার্ড। তাহলে আমাদের বাংলায় যাকে বলছি শব্দ, বাংলায় যাকে বলছি শব্দ বা পদ, সেটাই হচ্ছে ওয়ার্ড। এবং ওয়ার্ড বলতে বোঝায় সেগুলিকে যার একটা অর্থপূর্ণ বা অর্থবোধক হতে হবে, অন্য কোনো শব্দকে বলা যাবে না যে শব্দ বা পদ বা ইংরেজিতে ওয়ার্ড। আমাদের এই লেটার, ওয়ার্ড এবং পরবর্তী হচ্ছে সেন্টেন্স।
আমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল ওয়ার্ড শব্দের ওয়ার্ডটা কি ইংরেজিতে বেসিক। এবার আসবো আমরা সেন্টেন্স। সেন্টেন্স সেন্টেন্স বলতে কি বোঝায়? বাংলায় যাকে বলে বাক্য, বাংলাতে যাকে বলবো আমরা বাক্য। বাংলাতে বলবো বাক্য আর ইংরেজিতে বলবো সেন্টেন্স। এবার বাক্য বলতে কি বোঝায়? এটা একটা বিষয়, যেমন আমাদের ওয়ার্ডটা গেল, যার একটা মিনিংফুল লেটার থাকতে হবে, যেমন ক্যাট, ম্যান, এগুলো গেলে একটা মিনিংফুল অর্থপূর্ণ, যার একটা অর্থ আছে। সেরকমই বাক্যতেও অর্থ থাকতে হবে, বাক্যটাও অর্থপূর্ণ হতে হবে। যেমন আমি ভাত খাই, বাংলাতে। তারপরে পূর্ণচ্ছেদ, তাহলে এখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এই দুটো জিনিস থাকতে হচ্ছে একটা সেন্টেন্সে। তিনটে জিনিস, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। সেরকমই ইংরেজির ক্ষেত্রে আই এট রাইস, তারপর ফুল স্টপ। দেখুন এখানে বাংলায় যার একটা নির্দিষ্ট অর্থপূর্ণ শব্দ, যার মিনিংফুল আছে, যার মানে আছে একটা যে বাক্যের, তাকে বলবো আমরা বাক্য। ইংরেজিতে আই এট রাইস, এটাও বলবো ইংরেজিতে একটা মিনিংফুল সেন্টেন্স। এবং অবশ্যই তার শেষে যেমন বাংলায় একটা পূর্ণচ্ছেদ আছে, ইংরেজিতেও ফুল স্টপ থাকাটা অবশ্য জরুরি। ফুল স্টপ না দিলে পরে আমরা সেটাকে সেন্টেন্স বলে গণ্য করব না। এই গেল আমাদের সেন্টেন্স, বাংলায় যাকে বলছে বাক্য, এবং সেই বাক্যটা কিন্তু মিনিংফুল হতে হবে, অর্থপূর্ণ হতে হবে। অন্য কিছু বললে পরে হবে না। যেমন এখানে যদি উল্টাপাল্টা বলে লিখে দিই, নিয়ে বললে পরে আমরা এটাকে বলবো আমরা বাক্য, সেক্ষেত্রে আমাদের এটা ঠিক হবে না। এবার সেন্টেন্সের বিষয়ে আরও কিছু একটু ডিটেলসে আসি। আমরা টাইপসে আসবো না, সেন্টেন্সের কত প্রকার টাইপস কত, 5 প্রকার সেন্টেন্সে আমরা ওই দিকে আসবো না। কিন্তু সেন্টেন্সের আমরা সাবজেক্ট, অবজেক্ট আর ভার্বের বিষয়টা আমরা আসি। একটা সেন্টেন্সে কি থাকতে হবে? 3টে জিনিস থাকতে হবে জেনারেলি, সাধারণত 3টে জিনিস। এটা সাবজেক্ট,
প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখুন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা ইংরেজির ক্ষেত্রে। সাবজেক্ট মানে কর্তা, সেন্টেন্সের যে মূল, যাকে নিয়েই পুরো বাক্যটা গঠন হবে, সেটাকে বলছি সাবজেক্ট, কর্তা বাংলায়। আর ভার্ব বলতে ক্রিয়া বা কাজ করা বোঝাবে, কোনো কিছুর কাজ করা, ক্রিয়া। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে উদ্দেশ্য, কোনো কিছু উদ্দেশ্য করা। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে অবজেক্ট। ভার্বকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তার যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। এটা হলো ইংরেজির ক্ষেত্রে। বাংলায় কিন্তু হবে অন্যরকম। বাংলায় সাবজেক্ট থাকবে প্রথমে, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। এটা বাংলার সেন্টেন্স, বাংলার বাক্য গঠন। তাহলে ইংরেজিতে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলায় আসবে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অবজেক্টটা মিডিলে আসবে, আর যেমন ভার্বটা এখানে শেষে গিয়েছে। সাবজেক্ট দুটো যেখানে আছে সেখানেই থাকবে। যেমন একটা উদাহরণ দেখে নিই, আমরা তো ফর্মুলা দেখলাম, কিন্তু এবার আমরা একটা উদাহরণ দেখি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব। যেমন ইংরেজিতে বলছি আই ইট রাইস, এর মানে হবে আমি ভাত খাই। দেখুন এখানে সাবজেক্ট, বাংলাতেও সাবজেক্ট, কিন্তু ইংরেজিতে এখানে ভার্ব ইট, ইংরেজিতে এখানে রাইস অবজেক্ট, কিন্তু দেখুন এখানে ভাতটা আগে আসছে।
অবজেক্ট সাবজেক্ট ভার্বটা পড়ে গিয়েছে, অবজেক্টের শেষে ভার্ব। তাহলে সেন্টেন্স ইংরেজি সেন্টেন্স একরকম আর বাংলা সেন্টেন্স আর এক রকম। আমরা কি দেখলাম যে ইংরেজি সেন্টেন্সের ভার্ব থাকবে আগে, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। কিন্তু বাংলায় সাবজেক্টের পরে অবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। এই গেল আজকের আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।